বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সিইসির বৈঠক, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত জানিয়েছেন ইসি সচিব। নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্ত ঘটাতে পারে যুক্তরাষ্ট্র, আশঙ্কা রাশিয়ার। কয়েক সপ্তাহের মধ্যে আসতে পারে মার্কিন নিষেধাজ্ঞা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। পরে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কথা জানান ইসি সচিব জাহাঙ্গীর আলম। জাতীয় নির্বাচনের আগে ও পরে মোট ১৩ দিনের জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েনের পরিকল্পনা ইসির। এর আগে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠকের এক পর্যায়ে সেনা সদস্য মোতায়েনের জন্য সিদ্ধান্ত নেয় ইসি। এ সময় ইসির পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সেনা মোতায়েন হতে পারে। সেনা সদস্যরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। এদিকে ৭.৫ লাখ আনসার, পুলিশ, র্যাব ও বিজিবি আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে নির্বাচনী মাঠে থাকবে। সংবিধানের ১২০ অনুচ্ছেদ অনুযায়ী মাননীয় নির্বাচন কমিশন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মহামান্য রাষ্ট্রপতির নিকট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সামরিক বাহিনী নিযুক্ত করার জন্য মহামান্য রাষ্ট্রপতির নিকট অনুরোধ যাচনা করেছেন। মহামান্য রাষ্ট্রপতি বিষয়টি শ্রবণ করেছেন। এই বিষয়ে তিনি আশ্বাস দিয়েছেন যে সশস্ত্র বাহিনী বিভাগের সাথে আলোচনা করে অতি সহসাই এই বিষয়ে মহামান্য রাষ্ট্রপতির সিদ্ধান্ত জানিয়ে দেবেন। উনি নীতিগতভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সামরিক বাহিনীর সহায়তা প্রদানে সম্মত হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। এদিকে নির্বাচনী পরিবেশ নিয়ে সংশয় থাকায় ২১৮ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছে জাকের পার্টি। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল ২৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি। ফলে বৈধ প্রার্থী ছিল ১৯৮৫ জন। ৩৫টি আপিল দায়ের হয়েছিল রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে, আর বাতিলের বিরুদ্ধে আপিল হয়েছিল ৫২৫টি। মোট ৫৬০টি আপিল দায়ের হয়েছিল। গত ১০ থেকে ১৫ ডিসেম্বর ৬ দিনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানিতে ২৮০টি আবেদন কমিশন মঞ্জুর করেছেন। আপিল শুনানি শেষে মোট বৈধ প্রার্থী দাঁড়িয়েছে ২২৬০ জন। কাল চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক নিয়ে প্রার্থীরা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন। নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্তের মতো কাণ্ড ঘটাতে পারে যুক্তরাষ্ট্র, এমন আশঙ্কা প্রকাশ করেছে রাশিয়া। এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আশঙ্কা প্রকাশ করেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, আগামী কয়েক সপ্তাহে নিষেধাজ্ঞা সহ কয়েকটি পদ্ধতিতে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করতে পারে যুক্তরাষ্ট্র। বলেন, ৭ তারিখে নির্বাচনের পর আরব বসন্তের মতো পরিস্থিতি তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। বাংলাদেশের প্রধান শিল্প প্রতিষ্ঠানগুলো বাইডেন সরকারের টার্গেট হতে পারে বলে উল্লেখ করেন তিনি। গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সরকারি কর্মকর্তাদের অভিযুক্ত করা হতে পারে জানিয়ে তিনি বলেছেন, অকাট্য প্রমাণ ছাড়াই যুক্তরাষ্ট্র এসব অভিযোগ আনবে। সরকার বিরোধী বিক্ষোভ, যান চলাচল বন্ধ, বাস পোড়ানো এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা উল্লেখ করে তিনি অভিযোগ করেছেন, এসবের সঙ্গে পশ্চিমা এবং কূটনৈতিক মিশনের সংযোগ রয়েছে। শীতের তীব্রতা বাড়ছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলাতে। বিপর্যস্ত জনজীবন। পৌষের হাড় কাঁপানো শীতে কাঁপছে চুয়াডাঙ্গার জনপদ। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি দুর্ভোগে আছেন খেটে খাওয়া এবং ছিন্নমূল মানুষ। শীতের সময় মতো কাজে যেতে পারছে না তারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও কমছে না শীতের প্রকোপ। তীব্র ঠান্ডায় দেখা দিচ্ছে শীতজনিত নানা রোগ। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। দেশের উত্তরের আরেক জেলা পঞ্চগড়েও শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাতভর বইছে হিমেল বাতাস, বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হাড় কাঁপানো শীতের প্রকোপ থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। টাকা ছাড়া ফাইল নড়ে না বরিশাল আদালতে। পেশকার, নাজির, অফিস সহকারী থেকে শুরু করে সব স্টাফদের কাছে জিম্মি উকিল মোহরিরা। পদে পদে টাকা খাওয়ার খেসারত দিতে হয় বিচার প্রার্থীদের। অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্টরা। শাহিন হাসানের রিপোর্ট।
বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্টের পেশকার কামরুজ্জামানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ দেওয়া হয় জেলা প্রশাসকের কাছে। বিষয়টির তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে পেশকারদের অবৈধ আয়ের নানা উৎসের। নকল উঠাতে, চার্জশিট উঠাতে, নালিশিতে, হাজিরাতে, মামলার তারিখ আকপিস করা সহ নানা কাজে সাধারণ মানুষের কাছ থেকে উকিল মোহরিদের মাধ্যমে নেওয়া হয় টাকা। একটা লোক অযথা হয়রানি হচ্ছে, সে ভাবছে যে হ্যাঁ আমি টাকাটা দিলে এই কাগজটা পাবো, সে তো আইন কানুন সম্পর্কে জানে না। কাজটা লাগবে 1 ঘন্টার ভিতরে, যদি টাকা না দেন দেখা 3 দিনে পাইবেন না। 5 জন লোক স্যান্ডার হয়ে যায়, 5 জন লোক স্যান্ডার কিনে 1000 টাকা লাগবে না 500 টাকা দাও, পেশকার লাগবে, পিওন লাগবে, লাগবে, সব কিছু লাগবে। যদিও এসব অভিযোগ অস্বীকার করছেন পেশকার, অন্যরা বলছেন কেউ স্বেচ্ছায় দিলে টাকা নিচ্ছেন তারা। কথা করে ভিত্তি নেই, সঠিক নেই। আমি এখানে 4তলা ফাউন্ডেশন দিচ্ছি। 2তলা বন্ধ হয়েছে না, কাজ চলতেছে। উকিল মহরে রাখতে পারে, কিন্তু আমার যদি কিছু দেয় না দিলে না দেয়, আপনি না দিলে কাগজও ছাড়েন না, এরকম কোনো ইতিহাস আমাদের নাই। এ বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নেওয়ার কথা জানালেও জেলা জজকে বিষয়টি অবহিত করার কথা জানিয়েছেন আইনজীবী সভাপতি। পেশকার, পিয়ন যারা কোর্টে যারা থাকে সেরেস্তাদার নকলখানা অনেক সময় পেশার হয়, নকলখানায় থেকে অনেক এই নিউজ আসে, কিন্তু সেটা আমরা জেলা জজকে আমরা এগুলো অবহিত করব। স্টাফের বিষয়ে আমরা অভিযোগ পেলে সেটা তদন্তের মাধ্যমে আমরা বিভাগীয় বা আমাদের যে বিধিমূলক ব্যবস্থা আছে সরকারি কর্মচারীদের জন্য সেভাবে ব্যবস্থা নিয়ে থাকি। সিনিয়র জেলা জজের আওতায় 46টি এবং জেলা ম্যাজিস্ট্রেট আওতাধীন 3টি আদালত পরিচালিত হচ্ছে বরিশালে। কোর্টগুলোতে অতিরিক্ত অর্থ নেওয়া বন্ধ করা গেলে কম খরচে আইনি সেবা পাবে সাধারণ মানুষ, বলছেন সংশ্লিষ্টরা। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। একটায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ।